जी कैसे
সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা গতদিন কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। যে কোনো একজন গত ক্লাসের যে আলোচনাগুলো ছিল সেগুলো একটু সংক্ষেপে যদি একটু বলেন। আসসালামু আলাইকুম স্যার। এই বর্ণের উচ্চারণ নিয়ে আলোচনা হয়েছে স্যার। তালব্য স্বর, মূর্ধন্য স্বর, দন্ত স্বর নিয়ে আলোচনা হয়েছে। আর আরো কিছু যার শব্দ নিয়ে আলোচনা হয়েছিল, যেমন এক হবে, এক না, একটি হবে না, একটি হবে। তারপর তারপরে স্যার ত র ল ন ধ এর সাথে যদি স আসে, আচ্ছা, ঠিক আছে। সালাউদ্দিন সুমন কিছুটা শুরু করলেন। আর কেউ কি যোগ করতে চান বিষয়টির সাথে? যে কোনো কেউ। দন্ত স, তালব্য স, মূর্ধন্য স এর উচ্চারণ কখন এস এর দিকে যাবে আর কখন এস এর দিকে যাবে, এগুলো আমাদেরকে শেখানো হয়েছিল। আর বলা হয়েছিল প্রমিত উচ্চারণ শুনতে শুনতে কানকে অভ্যস্ত করতে হবে, আর উচ্চারণ অভিধানের সাথে যোগাযোগ রাখতে হবে, এই বিষয়গুলো বলা হয়েছিল। অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমি আমার জায়গা থেকে একটু শুরু করি। গত ক্লাসে আমরা স এর উচ্চারণ নিয়ে আলোচনা করেছিলাম, এ এর উচ্চারণ নিয়ে আলোচনা করেছিলাম এবং সামগ্রিকভাবে বলেছিলাম যে উচ্চারণের বিষয়টি, উচ্চারণ সূত্র আমাদের একটা গাইডলাইন, সেটা ঠিক আছে, কিন্তু সত্যিকার অর্থে প্রাত্যহিক জীবনে আমাদেরকে যদি প্রমিত উচ্চারণে কথা বলতে হয়, প্রমিত বাংলায়, সেক্ষেত্রে মূল বিষয়টি হচ্ছে অভ্যস্ততা। এখন অভ্যস্ত কিভাবে হয়ে ওঠে একটা মানুষ? বলতে বলতে, শুনতে শুনতে। বলার মধ্য দিয়ে যে শেখা, শুনতে শুনতে যে শেখা, সে শেখাটাই অনেক বড় শেখা, সেটাই থেকে যায় একজন মানুষের ভেতরে। আর এই সূত্রগুলো একটা গাইডলাইন হিসেবে থাকে যখন আমরা একটা শব্দ নিয়ে কখনো দ্বিধায় পড়ি যে এই শব্দের উচ্চারণটি কি হতে পারে, তখন এই উচ্চারণ সূত্রগুলো আমাদেরকে গাইড করে, আমাদেরকে পথ দেখায়। হ্যাঁ, এই জন্যই সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে নিয়মিত চর্চার ভেতর দিয়ে অভ্যস্ত হয়ে উঠতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সেই জায়গায় আমরা যাতে প্রতিনিয়ত একটা চর্চার ভেতরে থাকতে পারি, সেটাই যাতে মূল বিষয় মনে করে এগিয়ে যেতে পারি। গত ক্লাসে আমরা স এর উচ্চারণ নিয়ে কথা বলেছিলাম বাংলা বর্ণমালায় 3টি স আছে, তালব্য স, দন্ত স এবং মূর্ধন্য স। তাহলে এই 3টি স এর উচ্চারণ মূলত এস কিরকম? স, সবুজ, শরীর, সার। কিন্তু এই স এর উচ্চারণও অনেক সময় এস এর দিকে চলে যায়, কখনো কখনো। কখন যায় সেটি বর্ণনা করতে গিয়ে আমি বলেছিলাম ত, থ, ন, র, ল এর সাথে যখন স থাকে, তখন স এর উচ্চারণটি কি হয়? এসির দিকে ধাবিত হয়। যেমন বলেছিলাম রাস্তা, ত এর সাথে, ত যখন স এর সাথে যুক্ত হচ্ছে তখন কি হচ্ছে? রাস্তা হচ্ছে, রাস্তা হচ্ছে না। যখন থ, তখন কি হচ্ছে? থ যখন স এর সাথে যুক্ত হচ্ছে তখন স্থান হচ্ছে না, স্থান হচ্ছে। অর্থাৎ এখানেও এসএইচ থাকছে না, স এর উচ্চারণ এস এর দিকে চলে যাচ্ছে। ঠিক আছে? একইভাবে ন, স্নান, ন যখন স এর সাথে যুক্ত হচ্ছে তখনও স্নান বলছি না, আমরা বলছি স্নান। অর্থাৎ এখানেও স এর উচ্চারণটা এস এর দিকে চলে যাচ্ছে। আবার যখন র এর সাথে, র যখন যুক্ত হচ্ছে স এর সাথে, তখনও কি হচ্ছে? স এর উচ্চারণ এসএইচ না হয়ে এস এর দিকে চলে যাচ্ছে। যেমন শ্রাবণ, শ্রদ্ধা, সৃষ্টি, স্রষ্টা। তাহলে আমরা দেখছি ত, থ, ন, র, ল, অশ্লীল, স্লোগান। এখানেও আমরা দেখছি ল যখন যুক্ত হচ্ছে স এর সাথে তখনও স এর উচ্চারণ আর এসএইচ থাকছে না, উচ্চারণটি এস এর দিকে চলে যাচ্ছে।
এই যে বিষয়টি, তাহলে আমরা প্রথমেই বলেছিলাম বাংলা বর্ণমালায় যে কটি বর্ণ আমাদেরকে দ্বিধায় ফেলে তাদের মধ্যে অন্যতম যে বর্ণগুলো আছে সেগুলোর মধ্যে একটি হচ্ছে স, আরগুলো আমরা বলেছিলাম এ, আমি বলেছিলাম র, আমি বলেছিলাম অ। এই বর্ণগুলো সঠিকভাবে আমাদের উচ্চারণ করতে পারতে হবে। কেন পারতে হবে? এই বর্ণগুলোই কেন, অন্য বর্ণগুলো নয় কেন? এই বর্ণগুলো এ কারণে যে এই বর্ণগুলোর উচ্চারণ প্রবণতাটা একাধিক থাকে। কিরকম একাধিক থাকে? যেমন অ দেখেন, বর্ণ একটা কিন্তু ধ্বনি দুটো বা তিনটে, হসন্ত সহ ধরলে তিনটে, ধ্বনি একাধিক। কিরকম? অ অনেক সময় অ বর্ণটি অনেক সময় ও হিসেবে উচ্চারিত হয়। অন্যায় বলি, আবার অতি বলি। আমরা লিখি পতি, বলি পতি। লিখি বন্যা, বলি বন্যা। লিখি সন্ধ্যা, বলি সন্ধ্যা। তাই না? তাহলে এই কারণে আমরা একটা দ্বিধায় পড়ি যে এখানে উচ্চারণটি অ হবে না ও হবে। আমরা সন্ধ্যা বলবো না সন্ধ্যা বলবো। ঠিক আছে? একইভাবে এর ক্ষেত্রেও এর লিখিত রূপ একটি, উচ্চারিত রূপ দুটি। আমরা বলেছিলাম, জেনেছি আমরা সেটা। এ কোথাও আমরা বলছি এক, আবার কোথাও বলছি একটি, আবার বলছি এবং, আবার বলছি এলাকা। হ্যাঁ, তাহলে আবার বলছি দুপুর বেলা, আবার ওদিকে বলছি বেলাভূমি। তাহলে কনফিউশন তৈরি হয় আমাদের, আমরা দ্বিধায় পড়ি যে এখানে এ বলবো না এ বলবো। হ্যাঁ, এরপরে আমি শয়ে এসছিলাম। বর্ণ অনেকগুলো, কিন্তু ধ্বনি আবার কোন ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা, অর্থাৎ এসএইচ। আবার এখানেও ঝামেলা আছে। কিরকম? সবসময় আবার এসএইচ থাকছে না, কোথাও কোথাও গিয়ে এটা এসের দিকে চলে যাচ্ছে। তাহলে এখানেও আমাদেরকে খেয়াল রাখতে হবে শয়ের উচ্চারণটা যাতে আমরা ভুল না করি। যেমন কিছু কিছু শব্দ আমি আলাদা করে শয়ের বলেছিলাম, এগুলো প্রায়শই আমাদের ভুল হয়ে থাকে। যেমন আমরা কষ্ট বলি, নষ্ট বলি, বৃষ্টি বলি, সৃষ্টি বলি, কৃষ্টি বলি, হ্যাঁ, দৃষ্টি বলি, অনুষ্ঠান বলি। এগুলো বলা যাবে না। আমাদেরকে বলতে হবে কষ্ট, নষ্ট, হ্যাঁ, আমাদেরকে বলতে হবে দৃষ্টি, আমাদেরকে বলতে হবে সৃষ্টি, আমাদেরকে বলতে হবে অনুষ্ঠান। এই যে বিষয়গুলো, তাহলে আমরা অনুষ্ঠান বলবো না, আমরা বলবো অনুষ্ঠান। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে শয়ের উচ্চারণে আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে, রয়ের উচ্চারণে আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। কিরকম? র তিনটা, তাই না? আমরা মনে করতে পারি যে রয়ের উচ্চারণ একরকম করে করলেই তো হলো, অসুবিধা কি? অসুবিধার কথাও আমি বলেছি যে কেন অসুবিধা। যেমন আমি একটা বাক্য, একটা সহজ বাক্য বলেছিলাম, আমরা খাবো। এখন এটাকে যদি বলি আমরা যে আমরা খাবো, তাহলে কি হবে? অর্থটা হাস্যকর হয়ে যাবে। কি হবে? মানুষ মনে করতে পারে বা শুনে হঠাৎ মনে হতে পারে আমরা আমাদেরকে খাবো। এরকম একটা হাস্যকর বিষয় হয়ে যেতে পারে। তাহলে অর্থের বিপর্যয় ঘটে। যদি রয়ের উচ্চারণ আমরা ঠিক মতো না করি, অর্থের বিপর্যয় ঘটবে। যেমন নারী, নারী, তাহলে দুটো যদি আমি এক জায়গায় করে বলি তাহলে দুটোর অর্থ তো দুরকম। হ্যাঁ, তাহলে একরকম তো হতে পারে না উচ্চারণ। তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে। আরও কিছু বেসিক ভুল আমি বলেছিলাম, যেমন মন, বোন, এগুলো কতগুলো বেসিক ভুল হয়। হ্যাঁ, তাহলে কিরকম? যেমন মন যদি বলে ফেলি তখন 40 বোঝাতে পারে। আমি মনের কথা বলতে গিয়ে বললাম আমি মনের কথা বলছি, কেউ মনে করতে পারে যে আমি ওই কেজি মন এই বিষয়ে কথা বলতে চাইছি, যে আমার সাথে হয়তো ওই ব্যবসার কোনো সম্পর্ক আছে। হ্যাঁ, তাহলে এই যে মনের কথা বলতে গিয়ে আমি ব্যবসার কথা বুঝিয়ে ফেলছি ভুলে, যেটা আমি বোঝাতে চাচ্ছি না। তাহলে এরকম অর্থের পরিবর্তন ঘটে যেতে পারে, ভুল অর্থ, ভুল বার্তা মানুষের কাছে পৌঁছাতে পারে। তারপর যেমন রিকার, রফলার উচ্চারণের কথা বলেছিলাম। হ্যাঁ, আজকেও বলতে চাই সেটা। যেমন রফলার আর রিকার, আমি বলেছি রিকারে দ্বিত্ব হবে না, রফলাতে দ্বিত্ব হবে। এখন বিকৃত আর বিকৃত, এখন আমি বিকৃতর জায়গায় যদি বিকৃত বলে ফেলি বা বিকৃতর জায়গায় যদি বিকৃত বলে ফেলি, অর্থটা পুরো ভিন্ন। তাহলে একটা ভুল মেসেজ আমি মানুষকে দিব। তখন আমি বলতে চাইলাম কোথাও গিয়ে যে আমার কাছে 10 ঝুড়ি আম রেখেছিলাম এখানে গত 1 মাস আগে, এখন এসে দেখি তো এটা
বিকৃত হয়ে গেছে। তাহলে অনেকে মনে করতে পারে যে এটা হয়তো বিক্রি করে ফেলেছে অন্য কেউ, কিন্তু আমি আসলে বোঝাতে চেয়েছি যে এটা নষ্ট হয়ে গেছে, পচে গেছে, যে বিকৃত হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এই যে দুটোর অর্থ দুরকম, কিন্তু আমার উচ্চারণের ভুলের কারণে আমি ভুল অর্থ প্রকাশ করে ফেলছি। তাহলে রফলা রিকারের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, রয়ের উচ্চারণে সতর্ক থাকতে হবে, এর উচ্চারণে সতর্ক থাকতে হবে, অয়ের উচ্চারণে সতর্ক থাকতে হবে। হ্যাঁ, তা এই বিষয়গুলো আমাদেরকে সচেতনভাবেই খেয়াল রাখতে হবে। আর প্রথম থেকেই আমি বলেছি একটা কথা বারবার, যে শুধু উচ্চারণ শুদ্ধতা শেষ কথা নয় কখনো। কেন শেষ কথা নয়? আমার উচ্চারণ শুদ্ধ বা প্রমিত, কিন্তু আমার কথা স্পষ্ট না, তাহলে শ্রোতা তো বুঝলো না, আমি যাকে বলছি সে বুঝতে পারলো না। তাহলে আমার এই শুদ্ধতার কি অর্থ দাঁড়াবে? কোনো অর্থ দাঁড়াবে না, অর্থহীন হবে। কারণ আমি শুদ্ধ বললাম না অশুদ্ধ বললাম সেটা তো বুঝতে হবে। আমার কথা যদি খুব দ্রুত আমি বলি, সেই দ্রুত বলবার কারণে দেখা গেল একটা শব্দ আরেকটা শব্দের সাথে জড়িয়ে যায়। তাহলে কি হবে? শ্রোতা বা যাকে উদ্দেশ্য করে আমি বলছি কথা, তিনি বুঝলেন না ঠিক মতো। তাহলে এখানেও একটা ব্যাঘাত ঘটবে বিষয়। হ্যাঁ, তাহলে আমাকে স্পষ্টভাবে বলতে হবে। আরেকটি কথা বলেছিলাম, সেটি গত ক্লাসে বা তার আগের ক্লাসে, সেটি হচ্ছে অর্থপূর্ণ করে বলা, মিনিংফুল হওয়া, ছবিটা তৈরি হওয়া। আমার কথার ভেতর দিয়ে আমি যা বোঝাতে চাইছি সেই কথার ছবিটা যাতে যাকে আমি বলছি, যাদের উদ্দেশ্যে আমি বলছি, তারা যাতে বুঝতে পারে, আর আমার কথাটা যাতে শ্রুতিমধুর হয়, শ্রোতা বা দর্শকের কাছে শুনতে কানে আরাম লাগে। হয় না, আমরা বলি যে একজন মানুষের কথা বলাটা হয়তো অশুদ্ধ নয়, প্রমিত উচ্চারণেই তিনি কথা বলেন, স্পষ্টভাবেই কথা বলেন, কিন্তু শুনতে কানে লাগে, ভালো লাগে না, কর্কশ লাগে। হয় না এরকম? অনেক সময় বলি না, লোকটা এমনভাবে কথা বলে যেমন কথা বলাটা কেমন জানি একটু কর্কশ শোনায়, মানে একটু মধু নেই কথার মধ্যে, একটু মিষ্টতা নেই। এরকম কথাও তো আমরা অনেক সময় বলি। তার মানে কি তার উচ্চারণ ভুল? তা কিন্তু না। তার উচ্চারণ ঠিক আছে, তার স্পষ্টতাও আছে, কিন্তু শ্রুতিমধুর না। তাহলে এটাকেও আমাকে মাথায় রাখতে হবে যে আমি শ্রুতিমধুরভাবে কথাটা বলতে পারছি কিনা। শুধু কথা বললেই তো হলো না, কথাটা অর্থপূর্ণ হচ্ছে কিনা। কথা বললেই তো হলো না, কথাটা শ্রুতিমধুর হচ্ছে কিনা। কথা বললেই তো হলো না, কথাটা আমি বোঝাতে পারলাম কিনা। এই সবটা যখন এক জায়গায় মিলে যায়, তখনই একটা পরিপূর্ণ একটা বিষয় দাঁড়ায়, সামগ্রিক একটা বিষয় দাঁড়ায়। এগুলো একটার থেকে একটা বিচ্ছিন্ন কোনো বিষয় না। এখন প্রমিত উচ্চারণ বা শুদ্ধ উচ্চারণ আমি শিখলাম, এটাই শেষ কথা হয়ে গেল, তা কিন্তু নয়। মানে প্রমিত উচ্চারণে কথা বলতে পারলেই হয়ে গেল, তা কিন্তু নয়। তাহলে এই সবটাই মিলিয়ে একটা বিষয়। দুঃখিত। তাহলে এইভাবে বিষয়টাকে ভাবতে হবে, গুছিয়ে কথা বলতে পারা, সুন্দর অর্থাৎ শ্রুতিমধুর করে কথা বলতে পারা। আমরা ইংরেজিতে যেমন বলি প্রেজেন্টেবল। হ্যাঁ, অনেক সময় আমরা বলি যে মানুষটা ঠিক প্রেজেন্টেবল না, মানে তাকে ঠিক উপস্থাপন করা যায় না অন্যজনের সামনে। হ্যাঁ, তার অর্থটা কি? হ্যাঁ, তার অর্থটা হচ্ছে সবকিছু ঠিক থাকা সত্ত্বেও কোথায় গিয়ে যেন একটা ঝামেলা আছে। অর্থাৎ আপনার উচ্চারণ স্পষ্ট, আপনার উচ্চারণ প্রমিত, হ্যাঁ, আপনার বোঝানোটাও আছে, কিন্তু তারপরে গিয়েও কোথাও গিয়ে যেন প্রেজেন্টেবল না। কেন? তাহলে এই ত্রুটিটা আমাকে বের করতে হবে। আমি সবসময় বলি আপনার সবচেয়ে বড় শিক্ষক আপনি নিজে। কেন আপনি নিজে? কারণ আমি যে কথাগুলো বলবো সামগ্রিকভাবে বলবো, যে এই সমস্যাগুলো যে আপনার থাকবে তা কিন্তু নয়। আপনার না থাকলে আরেকজনের থাকতে পারে, আবার আরেকটা সমস্যা হয়তো আপনার আছে আরেকজনের নেই। হ্যাঁ, তাহলে আপনাকে বের করে নিতে হবে যে স্পেসিফিক আপনার ভেতরে কি কি সমস্যা আছে। সেগুলোকে পুরোপুরি যদি আপনি
চিহ্নিত করতে পারেন, সিলেক্ট করতে পারেন, তাহলে অর্ধেক কাজ হয়ে গেল। এবার হচ্ছে বারবার বারবার চেষ্টা করে সেই ভুলগুলো থেকে নিজেকে বের করে আনা। এটাই হচ্ছে চর্চা। এই চর্চার পথে নিজেকে নিরন্তর রাখা। শুধু এই ক্লাস শেষ কথা নয়, কিন্তু এরকম আরো 100টা ক্লাসেও কোনো কাজ হবে না যদি এই নিরন্তর কাজটা আপনি করতে না থাকেন। প্রতিনিয়ত নিজেকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা। আজকে আমি যা আছি কালকে এর চেয়ে একটু আপডেটেড হওয়া, এইভাবে একটু একটু করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া। একদিনই এক লাফে আমি গাছের উপরে চলে যেতে পারবো না। আমাকে ধীরে ধীরে একটু একটু করে এগুতে হবে। আমার ভুলগুলো থেকে নিজেকে নিজের বের করে আনতে হবে। যেটা আমি বলেছিলাম, প্রমিত উচ্চারণের সবচেয়ে যেই জায়গায় সমস্যা হয়, অনেকের মধ্যে যেটা হয়, নিজের ভুলটা বুঝতেই অনেক সময় লেগে যায়। সে বুঝতেই পারছে না সে ভুল উচ্চারণটা কি করছে। যিনি কষ্ট বলছেন, আমি হাজারবার যদি তাকে কষ্ট বলি, তিনি কখনোই করতে পারবেন না যতক্ষণ না ওনার নিজের কানে ধরা পড়বে উনি কষ্ট বলছেন, ওনাকে বলতে হবে কষ্ট। উনি বৃষ্টি বলছেন, ওনাকে বলতে হবে বৃষ্টি। হ্যাঁ, তাহলে এই উনি কথা বলছেন, আমি বলতে চাইছি ওনাকে কথা হবে না, এটা কথা হবে। হ্যাঁ, এখন উনি হয়তো যেমন ছয়ের ক্ষেত্রে উনি চাচাকে উনি চাচা বলছেন, চাচা বলছেন। এখন এই পার্থক্যটা ওনার নিজের কানে ধরতে হবে যে আমি ভুলটা আসলে কি করছি, পার্থক্যটা কোথায়, ভুলের পার্থক্যটা কোথায়, আমি কি ভুল করছি, সঠিকটা কোন জায়গায় আমাকে করতে হবে। এই দুটো যখন উনি স্পষ্টভাবে নিজের কানে অনুভব করতে পারবেন, বুঝতে পারবেন, তখন তিনি অর্ধেকেরও বেশি কাজ করে ফেললেন। বাকিটা একবারে না হলে দুবারে হবে, 5 বারে হবে, না হলে 10 বারে হবেই হবে। কিন্তু আগে ওনাকে নিজেকে অনুভব করতে হবে ওনার ভুলটা কোথায়, ওনাকে শুদ্ধ কোন জায়গায় গিয়ে করতে হবে। এই দুটো বিষয় ওনার কাছে স্পষ্ট হতে হবে। হ্যাঁ, তাহলে এটা যখন করতে পারবেন, নিজে বুঝতে পারবেন, সেটা কাজ কিন্তু অর্ধেকেরও বেশি কাজ হয়ে গেল। বাকিটা হচ্ছে সময়ের ব্যাপার শুধু। তাহলে এই চেষ্টাটুকু আমরা করব, আমরা যাতে নিজেরা নিজেদের ভুলগুলোকে বের করতে পারি, নিজেরা নিরন্তর চর্চার ভেতরে থাকতে পারি। আমি যে বিষয়গুলো বলেছি বিগত ক্লাসগুলোতে, প্রতি ক্লাসে আমি সেগুলোর সূত্র ধরেই আবার এগুতে চেষ্টা করি, যাতে কেউ আগের বিষয়গুলো ভুলে না যান। হ্যাঁ, কারণ একটার সাথে একটা রিলেটেড। একটাকে বাদ দিয়ে কোনো কিছু নয়, আরেকটা নয়। যে আমি শুধু এটা ঠিক করলেই হয়ে গেল তা কিন্তু নয়, সমস্তটা মিলিয়েই আমাকে ঠিক করতে হবে। তাহলে সেই জায়গায় আমরা যে আলোচনাগুলো করলাম সেগুলোকে মনে রেখে আরো কিছু ছোট ছোট বিষয় আছে। যেমন হচ্ছে আমাদের উচ্চারণে বফলা মফলা কিছু বিষয় আছে না? এই বফলা মফলার কিছু উচ্চারণ বলেন তো দেখি দু একজন। লম্ব, বিশ্ব, আর বলেন। দ্বীপ, দ্বীপ, আর ধী শক্তি, আর কেউ একজন বললেন, আর কেউ বফলা মফলার কিছু উচ্চারণ আপনারা বলেন। জন্ম, গুড। গ্রীষ্ম, মফলার, গ্রীষ্ম, হ্যাঁ, ওকে, গ্রীষ্ম, জি স্যার, পদ্মা, গুড। আর কেউ? স্যার উনি গ্রাহ্য, বললেন, জফলার থেকে গ্রাহ্য হ্যাঁ, বা এটা সহ্য। না, এটা জফলার কথা বলিনি, বলেছি বফলা আর মফলা। আচ্ছা আচ্ছা, মফলা। ফলা আর মফলা। বলেন। স্যার অবিনশ্বর, বিশ্বস্ত, পদ্ম। আর কেউ?
আর কেউ বলতে চান? সত্য, কাব্য, কার্য, সফলা স্যার। জফলার কথা বলিনি, আমি বলেছি বফলা আর মফলা। মফলা। আচ্ছা ঠিক আছে, আর চেষ্টা করার দরকার নেই, আমি সহজ করে দিচ্ছি। যেমন বফলা মফলা আমরা প্রায়ই ব্যবহার করে থাকি বিভিন্ন শব্দে, যেমন অনেকেই উদাহরণ দিয়েছেন লম্ব, গ্রীষ্ম, পদ্মা, হ্যাঁ তাই না? হ্যাঁ, তাহলে এই জায়গায় আমরা খেয়াল করি যে বফলা বা মফলা যদি শব্দের শুরুতে বর্ণের সাথে যুক্ত হয় তাহলে কি হয় একটু খেয়াল করে বলেন তো। স্বর, শব্দের শুরুতে কোনো বর্ণের সাথে যখন বফলা বা মফলা যুক্ত থাকে তখন কি ঘটে? বফলাটা উচ্চারিত হয় না। গুড, গুড, স্বাধীন। ভেরি গুড। আর মফলা? এটা ঠিক। আর কেউ? মফলাটা নিয়ে একটু প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমরা কখনো মফলার উচ্চারণ করছি আবার কখনো করছি না। যেমন? যেমন পদ্মা বলছি কিন্তু জন্ম বলছি আবার। গুড, ওকে। তাহলে না, আমি ওটা বলেছি পদ্মা জন্ম দুটোই হচ্ছে শব্দের শেষে গিয়ে যুক্ত হয়েছে মফলা। আমি বলেছি বফলা বা মফলা যখন শব্দের শুরুতে কোনো বর্ণের সাথে যুক্ত হয় তখন কি ঘটে। একজন বললেন বফলা যখন যুক্ত হয় বফলার উচ্চারণ ঘটে না, মফলার ক্ষেত্রে কি হয়? স্যার মফলার ক্ষেত্রেও বোধহয় এরকমই হবে যে ষান্মাসিক। উচ্চারণটা হয় না। যেমন স্যার ষান্মাসিক। ষান্মাসিকে তো কি হচ্ছে বলেন? উচ্চারিত হয় না স্যার, যেমন স্মৃতি। গুড, গুড, হ্যাঁ। ষান্মাসিক স্যার, এটা হয়। আমি বলি যেটা হচ্ছে বফলা বা মফলা যখন শব্দের শুরুতে বর্ণের সাথে যুক্ত হয় সেক্ষেত্রে বফলা বা মফলা সংযুক্ত বর্ণের উচ্চারণের কোনো পরিবর্তন ঘটে না। অর্থাৎ বফলা বা মফলার নিজস্ব কোনো উচ্চারণ তখন ঘটে না। যে বর্ণের সাথে যুক্ত হয়েছে সে বর্ণটিই তার নিজস্ব উচ্চারণে উচ্চারিত হয়। যেমন স্বদেশ, স্বদেশে কি হয়? শয়ের সাথে যখন বফলা থাকে তখন কি বফলার কোনো উচ্চারণ ঘটে? কেন বয়ের কোনো উচ্চারণ আসে? আসে না। শয়ের উচ্চারণের কোনো পরিবর্তন ঘটে? ঘটে না। আমরা কি বলি? স্বদেশ। স্বদেশ বানানটি আমরা কিভাবে লিখি? শয়ের সাথে বফলা, দ একার তালব্য স, তাই তো? স্বদেশ। তাহলে আমরা দেখছি বফলা যখন শব্দের শুরুতে বর্ণের সাথে যুক্ত থাকে তখন সংযুক্ত বর্ণের অর্থাৎ শয়ের উচ্চারণের, স বা যেই বর্ণের সাথে যুক্ত হয় সেই বর্ণের উচ্চারণের কোনো পরিবর্তন ঘটে না। ক্লিয়ার? মফলার ক্ষেত্রেও একই। মফলাও যখন শব্দের শুরুতে বর্ণের সাথে যুক্ত থাকে তখন সংযুক্ত বর্ণের উচ্চারণের কোনো পরিবর্তন ঘটায় না। তবে প্রমিত উচ্চারণের ক্ষেত্রে সামান্য নাসিক্য ধ্বনি প্রভাবিত হয়। স্বদেশ, প্রমিত উচ্চারণের ক্ষেত্রে সামান্য নাসিক্য ধ্বনি প্রভাবিত হয়ে থাকে। যেমন যেমন স্মৃতি, এটা শুধু স্মৃতি না, একটু নাসিক্য ধ্বনি আসে এখানে, স্মৃতি। স্মৃতি, তাহলে বফলা আর মফলা একই রকম আচরণ করে বর্ণের বা শব্দের শুরুর বর্ণর সাথে যুক্ত হলে, তবে মফলা একটু অন্যরকম আচরণ করে। সেটা কি? বফলাও সংযুক্ত বর্ণের উচ্চারণের কোনো পরিবর্তন ঘটায় না, মফলাও সংযুক্ত বর্ণের উচ্চারণের কোনো পরিবর্তন ঘটায় না, তবে মফলা সামান্য নাসিক্য ধ্বনি প্রভাবিত করে ওই বর্ণে।
যেমন আমরা দেখলাম স্বদেশ, এখানে কোনো নাসিক্য ধ্বনি আসছে না, স্বদেশ স্বয়ের উচ্চারণ হচ্ছে, কিন্তু স্মৃতি স্মৃতি স্মৃতি, স্মৃতি হ্যাঁ, শ্মশান স্মরণ 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 শ্মশান। শ্মশান। তাহলে আমরা দেখছি মফলা সামান্য নাসিক্য ধ্বনি প্রভাবিত করে থাকে। এবার আমরা আসি শ্মশান। বফলা বা মফলা যখন শব্দের মধ্যবর্ণ বা অন্তবর্ণ অর্থাৎ শেষ বর্ণের সাথে যুক্ত হয় তখন কি ঘটে? বর্ণটি দ্বিত্ব হয় স্যার। বর্ণটি মানে যেই বর্ণের সাথে যুক্ত হয় সেই বর্ণের দ্বিত্ব ঘটে, তাই কি? জি জি স্যার, যেমন বিশ্ব। হুম, জি স্যার, বিশ্ব হুম। বিশ্ব। গুড গুড। বিশ্ব, হ্যাঁ, যেমন বিশ্ব লিখলে বা দ্বিত্ব, দ্বিত্বতে কি হচ্ছে দেখেন, দ্বিত্ব আমরা কিভাবে লিখি, বানানটা কি হয়? দ্বিত্ব দ্বিত্ব, ওকারান্ত হবে স্যার। হ্যাঁ, না আমরা বানানটা কিভাবে লিখি? দয়ের সাথে বফলা হ্রস্ব ইকার, ত বফলা, তাই তো দ্বিত্ব, তাই না? তাহলে জি স্যার। এখানে জি। দু জায়গায় বফলা আছে, একটা আদ্য বর্ণের সাথেও বফলা আছে, অন্তবর্ণের সাথেও বফলা আছে, দুইটা বফলা আছে কিন্তু এই শব্দে দ্বিত্ব। তাহলে আদ্য বর্ণের সাথে যখন বফলা থাকছে দয়ের উচ্চারণের কোনো পরিবর্তন সে করছে না, কিন্তু যখন অন্তবর্ণের সাথে যুক্ত হচ্ছে তখন ওই বর্ণের দ্বিত্ব করে দিচ্ছে, দুবার উচ্চারণ হচ্ছে, তাই তো? দ্বিত্ব অর্থাৎ তয়ের এখানে দুবার উচ্চারণ ঘটছে, শেষবারে গিয়ে ওকারন্ত হচ্ছে কিন্তু তয়ের দুবার উচ্চারণ হচ্ছে। ক্লিয়ার? বিশ্ব, এখানেও কি হচ্ছে, শয়ের দুবার উচ্চারণ হচ্ছে। একইভাবে আমি যদি মফলার ক্ষেত্রে যাই, মফলা কি করছে? বিস্ময়, গ্রীষ্ম। মফলাও কি করছে? সংযুক্ত বর্ণের উচ্চারণের দ্বিত্ব ঘটিয়ে দিচ্ছে, কিন্তু এখানেও মফলা একটু ভিন্ন আচরণ করে। মূল বিষয়টা একই, বফলা বা মফলা যখন মধ্যবর্ণ বা অন্তবর্ণের সাথে যুক্ত হয় সংযুক্ত বর্ণের দ্বিত্ব উচ্চারণ ঘটিয়ে থাকে, অর্থাৎ সংযুক্ত বর্ণটি দুবার উচ্চারিত হয়। কিন্তু মফলার ক্ষেত্রে যেটি বেশি ঘটে, দুবার উচ্চারিত শেষ বর্ণটি কি হয়? সামান্য নাসিক্য ধ্বনি প্রভাবিত হয়ে থাকে। যেমন দেখেন বিস্ময়, তাহলে বিস্ময়, ওই লাস্ট অর্থাৎ শেষ যে শটা আমরা বলছি শেষ শটা সামান্য নাসিক্য ধ্বনি প্রভাবিত হবে, অর্থাৎ উচ্চারণটা হবে বিস্ময়। বিস্ময়। কিন্তু বিশ্বাস, এখানে কোনো নাসিক্য ধ্বনি নেই। কেন নেই? এখানে বফলা, বফলা কিন্তু নাসিক্য ধ্বনি প্রভাবিত করে না, মফলা নাসিক্য ধ্বনি প্রভাবিত করে। শব্দের শুরুতে যুক্ত হলেও বিশ্ব- করে। হ্যাঁ বলেন। স্যার বিশ্ব তো মফলা নাকি বফলা? অবশ্যই বফলা। বিশ্ব তো বিশ্ব মানে জগৎ, জগৎ, জি। বিশ্ব, তালব্য জি, শয়ের স্যার। নিচে ব, এটা বিশ্ব। তাহলে তো এখানে নাসিক্য হওয়ার কথা নয়। না, যেহেতু বফলা এখানে নাসিক্য হবে না, কিন্তু বিস্ময় যেটা দন্তস্বয়ের সাথে, ব হ্রস্বইকার দন্তস্ব মফলা অন্তস্থ, জি স্যার, ঠিক আছে? বুঝছি। বিস্ময়, অবাক অবাক হওয়া হওয়া, যেটা। ঠিক আছে, এটা হবে বিস্ময়। কিন্তু বিশ্বাস, এখানে কোনো নাসিক্য ধ্বনি হবে না। বিশ্বাস, শয়ের দ্বিত্ব হবে কিন্তু কোনো নাসিক্য ধ্বনি হবে না। একইভাবে দেখেন পদ্মা, পদ্মা, পদ্মা। আত্মা, আত্মা। আত্ম, আত্মীয়। তাহলে আমরা জানলাম শব্দের মধ্যবর্ণ বা অন্তবর্ণের সাথে যখন মফলা যুক্ত হয় তখন সংযুক্ত বর্ণের দ্বিত্ব উচ্চারণ ঘটে, তবে
দ্বিত্ব উচ্চারিত শেষ বর্ণটি সামান্য নাসিক্য ধ্বনি প্রভাবিত হয়ে থাকে। বফলার ক্ষেত্রে বফলা যখন মধ্যবর্ণ বা অন্তবর্ণের সাথে যুক্ত হয় সংযুক্ত বর্ণের দ্বিত্ব উচ্চারণ ঘটিয়ে থাকে, কিন্তু কোনো নাসিক্য ধ্বনি প্রভাবিত করে না। ক্লিয়ার? প্রশ্ন আছে বলেন। স্যার, লম্বতে তো আমরা লম্ব উচ্চারণ করি, মর সাথে বফলা যুক্ত আছে, সেক্ষেত্রে তো আমরা মকে দ্বিত্ব উচ্চারণ করি না। গুড 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 গুড, যাচ্ছি, আমি সেই জায়গায় যাচ্ছি, আমাকে জাস্ট 10 সেকেন্ড সময় দিন। দুঃখিত, একটা ফোনে ছিলাম। যেটা আপনি বলছিলেন লম্ব, হ্যাঁ লম্বর ব্যাপারে আসছি। বফলা কোনো কোনো জায়গায় একটু অন্যরকম আচরণ করে, বিশেষ করে ময়ের সাথে যখন বফলা যুক্ত হয় তখন বফলা তার নিজস্ব উচ্চারণেই উচ্চারিত হয়ে থাকে। শুধু এই জায়গায় না, আরেকটি জায়গায়ও আপনি খেয়াল করেন, শুধু যে লম্ব এই ক্ষেত্রেই ব্যতিক্রম তা কিন্তু নয়। আরেকটি জায়গায়ও আছে, যেমন উদ্বোধন। আমরা কি উদ্বোধন বলি? আমরা কি বলি? উদ্বোধন। উদ্বোধন বলি। উদ্বোধন। আমরা বলি উদ্বাস্তু, আমরা বলি উদ্বেলিত, তাই না? তাহলে এই ক্ষেত্রে একটা হচ্ছে ময়ের সাথে বফলা যুক্ত হলে কি ঘটে, বফলা তার নিজস্ব উচ্চারণে উচ্চারিত হবে। আরেকটি হচ্ছে উত উপসর্গযোগে গঠিত শব্দের দয়ের সাথে যখন বফলা যুক্ত হয় তখন বফলা তার নিজস্ব উচ্চারণেই উচ্চারিত হয়ে থাকে, সংযুক্ত বর্ণ দয়ের দ্বিত্ব ঘটায় না। কোন ক্ষেত্রে? যে দেখেন, উত যোগ বোধন সন্ধি যদি করেন, উত যোগ বোধন, উদ্বোধন, উত যোগ, হ্যাঁ এই তাহলে উত উপসর্গ যোগে আসছে। এটা উত উপসর্গের সাথে যখন যুক্ত হচ্ছে তখন বফলা সংযুক্ত বর্ণটি দ্বিত্ব হচ্ছে না। তাহলে আমাদের সূত্রটা কি? উত উপসর্গযোগে গঠিত শব্দের দয়ের সাথে যখন বফলা যুক্ত হয় সংযুক্ত বর্ণ অর্থাৎ দয়ের দ্বিত্ব উচ্চারণ ঘটে না। এই ক্ষেত্রে বফলা তার নিজস্ব উচ্চারণেই উচ্চারিত হয়ে থাকে। ক্লিয়ার? আমরা বলবো উদ্বোধন, উদ্বাস্তু, উদ্বেলিত, উদ্বেগ, উদ্বেগনা। বন্ধু তোমার ছাড়ো উদ্বেগ, সুতীক্ষ্ণ করো চিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাটে, বুঝে নিক দুর্বৃত্ত। এখানে আমরা বলি না যে বন্ধু তোমার ছাড়ো উদ্বেগ, সুতীক্ষ্ণ করো চিত্ত। আমরা বলি বন্ধু তোমার ছাড়ো উদ্বেগ, সুতীক্ষ্ণ করো চিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাটে, বুঝে নিক দুর্বৃত্ত। বোঝা গেল? তাহলে উদ উপসর্গযোগে গঠিত শব্দের দয়ের সাথে যখন বফলা যুক্ত হয় তখন বফলা তার নিজস্ব উচ্চারণেই উচ্চারিত হয়ে থাকে, সংযুক্ত বর্ণ অর্থাৎ দয়ের দ্বিত্ব উচ্চারণ ঘটায় না। আমরা বলবো উদাহরণ হিসেবে লিখব উদ্বোধন, উদ্বাস্তু, উদ্বেলিত, উদ্বেগ। উদ্বেগ।
হ্যাঁ, একটু লিখে রাখেন, না হলে পরে মনে থাকবে না হয়তো। এর বাইরেও মফলা, এটা বললাম বফলার ক্ষেত্রে কথা। স্যার আমার বফল বুঝিনি, বলেন। স্যার এটা কি দয়ের ক্ষেত্রে মানে দটা উচ্চারিত হবে? দটা উচ্চারিত হবে, মানে দ উচ্চারিত হবে না, মানে বিষয়টা আমরা আগে কি বলেছিলাম? আগে বলেছিলাম বফলা যদি মধ্যবর্ণ বা অন্তবর্ণের সাথে যুক্ত হয় তখন কি ঘটে? সংযুক্ত বর্ণের দ্বিত্ব উচ্চারণ ঘটে। সেই সূত্র অনুযায়ী এখানে হওয়ার কথা ছিল কি? উদ্বেগ, উদ্বেলিত, উদ্বোধন, তাই না? কিন্তু এখানে তো তা হচ্ছে না। কেন হচ্ছে না সেটার আলাদা একটা সূত্র আছে, সেটি হচ্ছে উপসর্গযোগে গঠিত শব্দের দয়ের সাথে যখন বফলা যুক্ত হয় তখন সেটা আর দ্বিত্ব করে না সংযুক্ত বর্ণকে, অর্থাৎ দয়ের দ্বিত্ব হবে না। দ তো উচ্চারিত হবেই, কিন্তু এখানে দয়ের দ্বিত্ব হবে না, এখানে বফলার উচ্চারণ আসবে দয়ের সাথে। উদ্বোধন, উদ্বেলিত, উদ্বাস্তু, উদ্বেগ। ক্লিয়ার? এক্ষেত্রে আরেকটি সূত্র আছে, সেটি হচ্ছে যেমন দেখেন দিগবালিকা, দিগ্বিদিক, এখানে আমরা দিগ্গিদিক বলি না, আমরা দিগ্গিদিক বলি, কি বলি? দিগ্বেদিক বলি, দিগ্বিদিক বলি। তাহলে এখানেও কিন্তু আমার দ্বিতীয় সূত্রটা কাজ করছে না, অর্থাৎ গয়ের দ্বিত্ব হচ্ছে না। বফলা যেই বর্ণের সাথে যুক্ত হচ্ছে সেই বর্ণের দ্বিত্ব ঘটাচ্ছে না। এখানে মনে রাখতে হবে ক থেকে সন্ধির সূত্রে আগত গয়ের সাথে যদি বফলা যুক্ত হয়, কি বিষয়টা? ক থেকে সন্ধির সূত্রে, যেই ক থেকে সন্ধির সূত্রে আগত গ, অর্থাৎ যেই গটা ক থেকে সন্ধির সূত্রে এসেছে সেই গয়ের সাথে যদি বফলা যুক্ত হয় সেই বফলা গয়ের দ্বিত্ব উচ্চারণ করবে না। ওই উদ্বোধনের মতো এখানে হবে দিগ্বিদিক। যেমন দেখেন দিগ্বিদিকটা এসছে কিভাবে? সন্ধি বিচ্ছেদ করেন, দিক যোগ বিদিক, তাই তো? দিক যোগ বিদিক, দিগ্বিদিক। অর্থাৎ এখানে কটা সন্ধির সূত্রে গতে পরিণত হয়েছে। তাই বলছি বাংলা ভাষায় ক থেকে সন্ধির সূত্রে আগত গয়ের সাথে যদি বফলা যুক্ত হয় তখন সেই বফলা সংযুক্ত বর্ণ গয়ের দ্বিত্ব ঘটায় না, তাই এটা হবে দিগ্বিদিক, দিগবালিকা, দিগ্বধূ। একটু মনে হয় কঠিন কঠিন লাগছে না সবকিছু? এবার আমি আসি, মফলাও কিন্তু সব ক্ষেত্রে সংযুক্ত বর্ণের দ্বিত্ব ঘটায় না। একটু আমি আপনাদের কাছ থেকে 1 মিনিট একটু বিরতি নিচ্ছি, জাস্ট 10 সেকেন্ড। আমি দুঃখিত, যে কথাটা বলছিলাম, মফলাও কিন্তু বফলার একটু আগে যে ব্যতিক্রমের কথা বললাম, মফলাও একই রকম ভাবে কিছু কিছু জায়গায় ব্যতিক্রমী উচ্চারণ করে মধ্যবর্ণ হিসেবে। কিরকম আপনারা কেউ বলতে পারবেন? প্রশ্নটা ক্লিয়ার হতে পারেনি স্যার। আমি বললাম বফলা এবং মফলা দু জায়গায় আমি দ্বিতীয় সূত্র হিসেবে বলেছিলাম যে মধ্যবর্ণের সাথে বা অন্তবর্ণের সাথে যখন বফলা বা মফলা যুক্ত হয় তখন কি করে, তার সাধারণ আচরণ কি, জেনারেলি কি করে? সংযুক্ত বর্ণের দ্বিত্ব ঘটায়। এটা আলোচনা করেছি না আমরা? দ্বিত্ব হয়, কিন্তু এরপরে গিয়ে আমরা দেখছি সব জায়গায় এরা দ্বিত্ব করছে না, এর কিছু ব্যতিক্রমী জায়গা আছে। যেমন আমরা দেখলাম উদ্বোধন, উদ্বেলিত, উদ্বাস্তু, উদ্বেগ, তাই না? এই জায়গাগুলোতে
বফলা দ্বিত্ব ঘটাচ্ছে না। কেন ঘটাচ্ছে না? বলেছি উত উপসর্গযোগে গঠিত শব্দের দয়ের সাথে যদি বফলা যুক্ত হয় তখন বফলা সংযুক্ত বর্ণের দ্বিত্ব ঘটায় না। তাই এটা উদ্বাস্তু হবে, উদ্বেলিত হবে, উদ্বোধন হবে, উদ্বেগ হবে। এটাই তো বলেছি। একইভাবে বলেছি দিগ্বিদিক। দিগ্বিদিক কোন জায়গায় বলেছি? ক থেকে সন্ধির সূত্রে আগত গয়ের ক থেকে সাথে সূত্রে। যখন বফলা যুক্ত হবে তখনও বফলা দ্বিত্ব ঘটাবে না। এখানে বফলা তার নিজস্ব উচ্চারণে উচ্চারিত হবে। মফলাও একই রকম ভাবে সব জায়গায় দ্বিত্ব ঘটায় না। আমরা বলেছিলাম কি, মফলা যখন মধ্যবর্ণ বা অন্তবর্ণের সাথে যুক্ত হয় তখন সংযুক্ত বর্ণের দ্বিত্ব ঘটায়। কিরকম? উদাহরণ হিসেবে বলেছিলাম বিস্ময়, আত্মা, পদ্মা। কি হচ্ছে? আত্মা, পদ্মা, বিস্ময় সব জায়গায় মফলা যেই বর্ণের সাথে যুক্ত হয়েছে সেই বর্ণের দ্বিত্ব ঘটাচ্ছে। তাই কি? ঠিক আছে? উত্তর দিতে হবে। উত্তর না দিলে তো আমি বুঝবো না যে আপনারা বুঝলেন কি বুঝলেন না। ওকে, ফাইন। এবার আসেন, আমি বলছি এখানেও ব্যতিক্রমী জায়গা আছে। কথা বললেন স্যার, গুড। হ্যাঁ, উন্মাদ। গুড। আমি এটাই জানতে চাইছিলাম। উন্মোচন। গুড গুড। এবার আমি বলি, এবার হচ্ছে অনেকগুলো বর্ণের সাথে মফলা যুক্ত হলে, মানে মধ্যবর্ণ বা অন্তবর্ণ হিসেবে কিছু কিছু বর্ণ আছে যেই বর্ণগুলোর সাথে মফলা যুক্ত হলে সংযুক্ত বর্ণের দ্বিত্ব হয় না। যেমন নয়ের সাথে যুক্ত হলে দ্বিত্ব হয় না। দন্তন্য বা মূর্ধন্য ন যেটাই হোক। যেমন একটু আগে আপনারাই বললেন উন্মাদ, জন্ম, হিরণ্ময়, চিন্ময়, মৃন্ময়। জি স্যার। ক্লিয়ার? জন্ম, জন্মতে কি জন্ম বলি না জন্ম বলি? জন্ম স্যার। জন্ম। উন্মাদে উন্মাদ বলি না উন্মাদ বলি? উন্মাদ বলি। অর্থাৎ কি হচ্ছে, এখানে আমরা নয়ের দ্বিত্ব করছি না। তাহলে মনে রাখতে হবে নয়ের সাথে যদি মফলা থাকে মধ্যবর্ণ বা অন্তবর্ণে তাহলে নয়ের দ্বিত্ব হবে না। এখানে মফলার উচ্চারণ থাকবে, উন্মাদ হবে, জন্ম হবে, মৃন্ময় হবে, চিন্ময় হবে। একই রকম ভাবে উঁর সাথে যখন যুক্ত হবে মফলা তখনও সংযুক্ত বর্ণের দ্বিত্ব ঘটায় না। যেমন বাংময়, আমরা বাঙ্গয় বলি না, আমরা কি বলি? বাংময়, বাংমুখ। তাহলে উঁর সাথে যখন যুক্ত হবে তখনও মফলা তার সংযুক্ত বর্ণের দ্বিত্ব ঘটাবে না। ক্লিয়ার সবাই? স্যার ক্লিয়ার। ওকে, তাহলে আমরা আজকে মফলা বা বফলার বিষয়টি দেখলাম। বাড়িতে আমরা চেষ্টা করব এটা নিয়ে নিজেরা আরেকটু দেখার জন্য। তবে আজকে শেষ করার আগে আবারও বলছি একই কথা, এই সব উচ্চারণ সূত্র, আমার সমস্ত ক্লাস, সময় সবকিছুই অর্থহীন হবে যদি আপনি নিজে বা আপনারা চর্চার ভেতরে না থাকেন। এই ক্লাসগুলো কোনো কাজেই আসবে না। নিজেকে চর্চার ভেতরে থাকতে হবে, অভ্যস্ততার ভিতর থাকতে হবে, সেটাই শেষ কথা। আপনি যদি নিজে অভ্যস্ত হয়ে উঠতে না পারেন এই জ্ঞানটুকু শুধু জ্ঞান হিসেবেই থেকে যাবে, আপনার মুখ থেকে প্রমিত উচ্চারণ বেরোবে না। তাহলে অভ্যাসটায় রাখতে হবে, অভ্যস্ত হয়ে উঠতে হবে, সেটাই শেষ কথা। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ জানাই আজকের ক্লাসে থাকবার জন্য। আগামী ক্লাসে নিশ্চয়ই আমরা আরও কার্যকরীভাবে সবার কাছ থেকে আরও প্রশ্ন পাব, আরও কিছু জানব। আমরা সবাই মিলে একটা সুন্দর একটি জায়গায় নিজেদেরকে পৌঁছানোর চেষ্টা করব। এই অতিমারীর কালে আবারও একই কথা বলবো, সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ভালো থাকবেন, নিজে ভালো থাকবেন। নিজে ভালো থাকার মধ্য দিয়ে নিজের আশেপাশের যে মানুষগুলো আছে তাদেরকে ভালো রাখবেন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।